হৃদমায়ার প্রেমগাথা পর্ব সংখ্যা ৩। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। কাঠফাটা তপ্ত দুপুরে রোদে অতিষ্ঠ ধরণী। প্রখর তাপে যখন সূর্যটা মাথার ওপরে থাকে তখন মানুষের অবস্থা প্রায় সিদ্ধ আলুর মতন হয়। আমার অবস্থাটাও ঠিক সিদ্ধ আলুর মতন হয়েছে। হুম, আমার একা অবস্থা নয়, বরং অনুষ্ঠানে উপস্থিত প্রায় অধিকাংশ ছাত্রছাত্রীর অবস্থাই এই সিদ্ধ আলুর মতন অবস্থা। প্রতিটা মানুষই কেমন ঘেমে ঘুমে যাতা অবস্থা। উফ! এই যে আমরা যারা মাঠে চেয়ার পেতে বসে আছি, শুধুমাত্র আমাদের অবস্থাটাই সিদ্ধ আলুর মতন হয়েছে, বাকিরা সবাই ভালো আছে। স্টেজে বিশেষ অতিথিবৃন্দদের জন্য বিশেষ যান্ত্রিক ফ্যানের ব্যবস্থা তোড়জোড়ভাবে করা থাকলেও মাঠের আসনে বসা শিক্ষার্থীবৃন্দদের জন্য তেমন একটা যান্ত্রিক ফ্যানের ব্যবস্থা ছিল না। যাও গুটি কয়েকটি ফ্যান রয়েছে, সেগুলো বেশ দূরে দূরে সেট করা, যার ফলে এই যান্ত্রিক ফ্যানের বাতাস যে কোথায় কার গায়ে লাগছে আল্লাহ ভালো জানেন। আর এইদিকে উফ, এই অতিষ্ঠ গরমে এবার সত্যিই মেজাজ খারাপ হচ্ছে আমার। গরমে আমার সব সহ্য করতে পারি, কিন্তু পায়ের জ্বালা পোড়া সহ্য হয় না একদমই। বলতে গেলে প্রচণ্ড গরমে আমার বডিতে তেমন সমস্যা হয় না, কিন্তু পায়ে ভীষণ রকমের জ্বালা পোড়া সমস্যা হয়। খোলা মাঠের মঞ্চে পিছনের সারিতে প্রথম চেয়ারটাতে বসেছিলাম আমি। আমার সাথেই জুই। জুইয়ের সাথে আমাদের চট্টগ্রামের একটা নতুন বান্ধবী বসেছিল, নাম শ্রেয়া। তিনজনের হাতেই একটা করে রজনীগন্ধা ঢালার সাথে গোলাপ ফুল বাঁধা তোড়া ছিল। অন্য হাতে ছিল খাতার শক্তপোক্ত ওপরের কাভার পেজটা, যেটা দিয়ে নিজেদের অনবরত বাতাস করছিলাম গরম থেকে বাঁচার জন্য। আর স্টেজে বসা অতিথিবৃন্দদের একের পর এক ভাষণ শুনে শেষ করছি। শরীরের গরম আর পেটের ক্ষুধা থাকতে মানবতার ভাষণে যতটা মনোযোগী হওয়া যায়, আমি ঠিক এই মুহূর্তে ততটাই মনোযোগী ছিলাম সংশ্লিষ্ট ভাষণে, যার জন্য প্রায় ঘাড় এদিকে ওদিকে ঘুরিয়ে রাস্তা খুঁজছিলাম এখান থেকে উঠে যাওয়ার। আমার চেষ্টা বারবারই ব্যর্থ হচ্ছিল, চারপাশে সিনিয়রদের প্রহরদারির জন্য। ব্যথায় আর অমনোযোগিতার ফেরে চোখ ঘুরালাম স্টেজের দিকে। সারিবদ্ধভাবে সকলেই বসা সেখানে, আমাদের বিশেষ অতিথিবৃন্দরাও রয়েছে সেখানে। প্রিন্সিপাল স্যার, আরাফ খান, নিহাল খান, রিত খান, সবাই আছে একের পর এক বসা অবস্থায়। ইতিমধ্যে আমি সবার নামটাও জেনে নিয়েছি শ্রেয়ার থেকে। যেহেতু শ্রেয়া চট্টগ্রামের মেয়ে, তাই চট্টগ্রামের মানুষের খবর ওর ভালো জানা। তবে সবচাইতে বেশি যেটা আমার নজর কেড়েছে, সেটা হলো রিত খানের পরিবার নাকি বংশসূত্রে তারা চট্টগ্রামবাসী। আর পারিবারিকভাবে অর্ধেক পরিবার নাকি রিত খানের সাথে ঢাকা থাকে, আর বাকি অর্ধেক পরিবার নাকি চট্টগ্রামের শহরে থাকে নিহাল খানের সঙ্গে। তার মানে রিত খানের বাবা মা একই সঙ্গে থাকেন না। এবার কেন তারা একসঙ্গে থাকে না, সেটা আমি আরও অনেক পরে জেনেছিলাম। আচ্ছা যাই হোক, এবার মূল কথায় আসি। রিত খানের বাপদাদারা বংশগতভাবেই তারা রাজনীতি করে। সেই ব্রিটিশ আমল থেকে রাজনীতির খাতায় নাম তাদের। বর্তমানে রিত খান এই কলেজের ফাংশনে অ্যাটেন্ড করার মূল উদ্দেশ্য হলো ওনার বাপদাদাকে রাজনৈতিক বিষয়ে সমর্থন করা। রিত খানের বাবা নিহাল খান বর্তমানে চট্টগ্রাম সদরের মন্ত্রী। জাতীয় সংসদ সদস্যের আসনপ্রাপ্ত নেতা হওয়ায় তিনি চট্টগ্রামেই থাকেন, বাবা আরাফ খান ও বাকি পরিবারদের নিয়ে। রিত খান ঢাকায় থাকেন মাকে নিয়ে, তবে ওনাকে প্রায়শই নিজের বাবার সঙ্গে দেখা যেত ভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত অবস্থায়। আমাদের কলেজের ফাংশনটা ছিল রিত খানের জন্য তেমন একটা উদ্দেশ্য মাত্র বাবাকে সমর্থন করার। তবে আমার এই বিষয়ে সঠিক ধারণা ছিল না। তবে বলতে হবে, লোকটা, অর্থাৎ হৃদের কথা বলছে বুঝছো, সত্যি অনেক দারুণ দেখতে। ফিদা হওয়ার মতো সকল দিকে আপাতত উনার মধ্যে ছিল। এই যে এই মুহূর্তে উনি উনার বাবার পাশে বসে গম্ভীর মুখ নিয়ে দাদা ভাইয়ের ভাষণে মনোযোগ সহকারে শ্রবণ করছে, এই বিষয়টাও চোখে লাগার মতো ছিল। উনার গাম্ভীর্য, উনার পার্সোনালিটি সবকিছুই মনোমুগ্ধকর। আর এজন্য আমার আশেপাশের প্রায় অনেক মেয়েই স্টেজে ছবি তোলার বাহানায় শুধু ওনার ছবি জুম করে চড়ে তুলছে। আমি সেটা দেখছি আর মনে মনে কি ভাবছিলাম জানেন? শুনতে হাস্যকর লাগলেও এটাই সত্য যে সেদিন আমি পেছনের সারিতে বসে বসে শুধু লোকটার কটা গার্লফ্রেন্ড থাকতে পারে সেটার হিসাব করছিলাম। আরে ভাই আপনি বলুন, হিসাব করবই না বা কেন? সুন্দর মানুষ চোখে পড়লে সর্বপ্রথম আমাদের মাথায় একটা কথাই আসে যে তার হয়তো কোটিখানেক গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে। তাছাড়া একজন সুদর্শন নেতা বলে কথা, নিশ্চয়ই তার বস্তা ভরে ভরে গার্লফ্রেন্ড আছে। নেতারা কি আর ভালো চরিত্রের মানুষ হয় নাকি? তলে তলে যে কত ঘাটে পানি খায়, এরা তার হিসাব এরা নিজেরাও দিতে পারবে না।
রিদ খানের করা অপমানটার জন্য আমি সেদিন তাকে একদল দুশ্চরিত্র নেতাদের দলে ফেলে মনে মনে বেশ করে শান্তি পেয়েছিলাম। কিন্তু কে জানতো আমার এই শান্তিটা মাত্র অল্প সময়ের জন্য স্থায়ী ছিল। রিদ নামক লোকটার সাথে আমার দ্বিতীয়বার দেখা হয়েছিল সুলতানা ম্যামের অফিসে। বিকেল তখন ৩টার ঘরে। সম্পূর্ণ অনুষ্ঠান শেষ করে আমি গিয়েছিলাম ম্যামের কাছে আমার ব্যাগ আর আরিফ ভাইয়ের ফোন ফিরিয়ে আনতে, যেটা আমি তখন তাড়াহুড়োতে ভুলে এসেছিলাম ম্যামের কাছে। জুই আমার জন্য কলেজ গেটে অপেক্ষা করছিল শ্রেয়ার সাথে। বাকি স্টুডেন্টরা যার যার মতো করে বাসায় ফিরে যাচ্ছিল। আমরাও চলে যাব, কিন্তু ব্যাগের জন্য পুনরায় ফিরে আসতে হয়েছে আমাকে সুলতানা ম্যামের কাছে। দরজার বাহিরে দাঁড়িয়ে ম্যামের কাছ থেকে পারমিশন নিয়ে ভিতরে ঢুকতে হতভম্ব হয়ে যাই আমি। এতক্ষণ যাও একটু সাহস ছিল মনে, এখন পুরোপুরি নার্ভাস আর চুপসে যাই কক্ষের ভিতরে রিদ খানের উপস্থিতি দেখে। প্রচণ্ড হাঁসফাঁস করে চোখ তুলে রুমের উপস্থিত ৩টা মানুষকেই দেখে নেই। রিদ খান ল্যাপটপের সম্মুখে বসে কিছু একটা দেখছেন, আর উনার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা রিদ খানকে ল্যাপটপের স্ক্রিনে কিছু একটা দেখতে সাহায্য করছে বুঝিয়ে বুঝিয়ে বলছে। আমি বুঝলাম হয়তো তারা কোনো জরুরি প্রজেক্ট নিয়ে আলোচনা করছে। আমি রুমে ঢুকতে প্রথমে চোখাচোখি হয়েছিল রিদ খানের সঙ্গে, সেজন্য তখনকার অপমানিত চক্ষু লজ্জাটা বেশ লেগেছিল আমার। অতিরিক্ত টেনশন আর নার্ভাসের জন্য ওনার ওপর থেকে দৃষ্টি সরিয়ে ম্যামের দিকে তাকালাম। ম্যাম আমার দিকে তাকিয়ে আছে কপাল কুঁচকে, হাতে কিছু কাগজপত্র নিয়ে। হয়তো তাড়াহুড়োয় ম্যাম এই কাগজগুলো গুছাচ্ছেন। আমাকে দেখে ম্যাম বলে উঠল, কি চাই? আমি হাঁসফাঁস করে আর চোখে রিদ খানের দিকে তাকাতে চাইলাম। দেখলাম উনি এক পলক আমাকে দেখে পুনরায় নিজের কাজে মনোযোগী হয়ে গেছেন ইতিমধ্যেই। তার মানে আমার দিকে আপাতত ওনার কোনো মনোযোগ নেই। আমি অস্বস্তিতে হাঁসফাঁস করে ইতস্তত গলায় বললাম ম্যামকে, ম্যাম আমার ব্যাগ আর ফোনটা চাই। ও, তোমার ব্যাগ আর ফোনটা আমি টিচার্স রুমে রেখে এসেছিলাম তখন। তুমি অফিস সহকারী সাজিদকে বলো আমার কথা, সে তোমার ব্যাগপত্র দিয়ে দেবে, যাও। জি ম্যাম। জড়তা মাথা নেড়িয়ে ম্যামকে সম্মতি দিয়ে আর কোনো দিকে না তাকিয়ে চলে যেতে চাইলাম। চুপিসারে সোজা ঘুরে বের হতে চাইলে তখনই শুনলাম রিদ খানের গম্ভীর গলা, আপনি খেয়েছেন? কিছুটা চমকেই পিছন ফিরলাম। রিদ খান নামক একজন অপরিচিত মানুষ আমার খাওয়া দাওয়ার কথা জিজ্ঞাসা করছে। বিষয়টা আমার কাছে বেশ অবাক করা ছিল। তাই পেছন ঘোরার সাথে সাথে রিদ খানের উদ্দেশ্যে মিহিসরে বলেই ফেললাম, না স্যার। আমার উত্তরের সাথে সাথে তৎক্ষণাৎ আরও একটি উত্তর আসলো আমার কানে। পাশ থেকে রিদ খানের কথার উত্তর দিয়ে সুলতানা ম্যাম বলল, না স্যার, খাবো একটু পর। বুঝলাম ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছি আমি। আপনি খেয়েছেন? সমাদরে কথাটা রিদ খান আমাকে নয় বরং সুলতানা ম্যামকে জিজ্ঞেস করেছিল। আমি মাঝ থেকে ভিন দাওয়াতি মেহমান হয়ে গেলাম তাদের মধ্যে। না বুঝে অন্যের কথায় উত্তর দিয়ে দিয়ে নিজেকে লজ্জিত করলাম। ও, কি লজ্জা, কি লজ্জা! আসলে বিভ্রান্তিকর লজ্জাজনক পরিস্থিতি কাকে বলে সেই দিন আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম রিদ খানের সামনে। আজও আমি সেই দিনের লজ্জাজনক পরিস্থিতির কথাটা মনে হলে হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছে করে। উফ, কি লজ্জাটা নাই পেয়েছিলাম আমি! লজ্জায় কারো দিকে তাকাতেও পারছিলাম না। বরং লজ্জিত হয়ে আমি যখন নিজের দৃষ্টি লুকাতে ব্যস্ত, ঠিক তখনই শুনলাম রিদ খানের পুনরায় গম্ভীর গলার স্বর। তিনি ম্যামকে বললেন, আপাতত আপনার এখানের কাজ শেষ ম্যাডাম, যান আপনি গিয়ে খেয়ে আসুন, বাকিটা আসিফ দেখে নেবে। রিদ খানের কথায় সুলতানা ম্যাডাম আপত্তি করে বলতে চাইল, জি স্যার যাচ্ছি, কিন্তু আপনার। ম্যামকে বলতে তিনি পুনরায় বলল, আপনি এখন আসতে পারেন ম্যাডাম। উনার অবাধ্য গলায় আমি চমকে উঠে চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। তার মানে এতক্ষণ যাবৎ উনি আমার দিকে তাকিয়ে কথাগুলো ম্যামকে বলছিল। প্রচণ্ড অস্বস্তি দ্রুততার সঙ্গে নিজের দৃষ্টি নিচে নামিয়ে নিলাম। এতক্ষণ যাবৎ বোকার মতো ওনাদের সামনে দাঁড়িয়ে আছি। বিষয়টা বোধগম্য হতে আস্তে ধীরে ম্যামের পিছন পিছন আমিও বের হতে চাইলাম, কিন্তু পিছনে ঘুরতে রিদ খানের ডাক কানে আসলো তৎক্ষণাৎ, আপনি থাকুন মিস। আমি এবার আর বোকার মতো দাঁড়ালাম না। ভাবলাম এই কথাগুলো মনে হয় সুলতানা ম্যামকেই বলছেন তিনি। তাই ভালোই ভালোই চলে আসতে চাইলে রিদ খানের শক্ত গলার ধমকের মুহূর্তেই কেঁপে উঠলাম আমি। এই মেয়ে, তোমাকে থাকতে বলছি না আমি, কোথায় যাচ্ছ তুমি? ধমক খেয়ে সাংঘাতিক চমকেছিলাম আমি। লোকটা তো সুবিধার নয়, সাংঘাতিক অসুবিধার মানুষ তিনি। চেনা নেই জানা নেই একটা অপরিচিত মেয়েকে এত বড় ধমক দেবে! আল্লাহ! সকালে প্রিন্সিপাল স্যারের রুমে অপমান করলো, আর এখন শাসাচ্ছে। কিন্তু কেন? কি দোষ করেছি আমি? নাকি আমরা পূর্ব পরিচিত? কই, আমার তো কিছুই মনে পড়ছে না।
জীবনে কখনো এই ব্যক্তিকে আমার সাথে দেখা হয়েছে বলে? লোকটার ধমকে আরো সিঁটিয়ে গেলাম আমি। বুকের ভেতর ভয় নামক হৃৎপিণ্ডটা কেমন ধূপধাপ করে সারা শরীরে লাফালাফি করে জানান দিচ্ছিল সে যে কোনো সময় কাঁপতে কাঁপতে আমাকে অজ্ঞান করে দিবে সেটা। অতিরিক্ত ভয়ে মানুষ যেমন দিশেহারা হয়ে যায়, আমার অবস্থাটাও ঠিক তেমন ছিল। অতিরিক্ত ভয়ের কারণে মুখ দিয়ে তেমন কোনো কথা বের হচ্ছিল না। হাত পা ঠান্ডা অনুভব করছিলাম। গলা দিয়ে তেমন কোনো কথা বলার জোর পাচ্ছিলাম না নার্ভাসের জন্য। তারপরও নিভে যাওয়া গলায় একটু পেছন ঘুরে বলেছিলাম, জি আমাকে? তৎক্ষণাৎ শক্ত গলায় উত্তর আসলো উনার, ইয়েস ইউ, কাম হেয়ার, এদিকে আসো। ছেড়ে রাখা শাড়ির আঁচলটা একটু চেপে ধরে নত মস্তিষ্কে 2 কদম এগিয়ে উনার সম্মুখে দাঁড়াতেই উনি বললেন, পেছনের সারিতে বসার মতো কি পড়াশোনাতেও পিছিয়ে আছেন নাকি আপনি? চমকে উঠে লোকটার দিকে তাকালাম ভাসা ভাসা চোখে। শুধু চমকেছি বললে ভুল হবে, ভীষণভাবে হতবাক হয়েছিলাম যে এত মানুষের ভিড়ে কি লোকটা আমাকে লক্ষ্য করেছিল, যে আমি কোথায় বসেছিলাম? দেখতে পেয়েছিল আমি পেছনের সারিতে বসেছিলাম সেটা? অবশ্যই দেখতে পেয়েছেন। না দেখতে পেলে এই মুহূর্তে কি আমাকে খোঁচা দিত আমার পেছনে বসা নিয়ে? আমার হতবাক চেহারার দিকে তাকিয়ে উনি ফের প্রশ্ন করেন আমাকে, মিস অর মিসেস? উনার কথার মানে প্রথমে বুঝতে না পেরে অবুঝ গলায় বললাম, হুম। ম্যারিড অর আনম্যারিড? জি, আনম্যারিড। মানে সিঙ্গেল? উনার কুঁচকানো কপালের দিকে তাকিয়ে বুঝলাম আমার কথাটা ওনার মন মতো হয়নি। হয়তো অন্য কোনো উত্তরের প্রত্যাশা করেছিল এমন টাইপ হবে। আমি ওনার দৃষ্টিতে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে জানাই, হুম। আমার কথায় উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। পাশের লোকটাকে ডাঙিয়ে আমার সম্মুখে এসে দাঁড়ালেন টেবিলের সঙ্গে ঠেস দিয়ে। আক্রোশে হেয়ালি গলায় বলে, আজকাল বিবাহিত অবিবাহিত মেয়েদের চেনার উপায় নেই। সবাইকে দেখতে কেমন একই রকম লাগে। এই জন্য আজকালকার মেয়েগুলোও সহজেই মিথ্যে কথা বলে দেয় নিজেদের সিঙ্গেল দাবি করতে পারে, তাই না? আচ্ছা যাই হোক সেই সব কথা। আপনি নিশ্চয়ই অবিবাহিত সিঙ্গেল নারী হবেন। আর আমাকেও সত্যি বলছেন, এটাও আমি বিশ্বাস করি। তবে আমার মিঙ্গেল প্রতারক একজন বিবাহিত মহিলাকে চাই। আপনি সে নন, তাই আমার আপনার প্রয়োজন নেই। আপনি আসুন। লোকটার পরপর কথায় হা হয়ে গেলাম আমি। সবগুলো কথাই কেমন মাথার উপর দিয়ে গেল। ছেলেরা অবিবাহিত সিঙ্গেল মেয়ে খুঁজে নিজেদের জন্য, আর এই লোক বিবাহিত মিঙ্গেল মেয়ে খুঁজছে কিনা নিজের জন্য পরকিয়া করতে। সি, কি খারাপ এই লোক! পরকিয়া করার জন্য শেষে কিনা বিবাহিত মহিলাদের খুঁজছে। সি, এত রুচি খারাপ এ নেতাদের হয়! প্রচণ্ড ঘৃণায় গা শিরশির করে উঠে আমার। যাও লোকটার উপরে চোখের দেখায় ভালো লেগেছিল, কিন্তু লোকটার রুচির সম্পর্কে জেনে ততটা গা ঘিন ঘিন করে উঠল অরুচিতে। লোকটার চরিত্রে খারাপ, এই কথা সর্বপ্রথম আমার মস্তিষ্কে সেই দিন ঢুকেছিল রিত খানের বিরুদ্ধে। হওয়ারই কথা ছিল। আমার জীবনটা কোনো নাটক বা সিনেমার কাহিনী ছিল না যে নায়িকাদের মতো নাটক করে ভনিতা করে সবকিছু উড়িয়ে দেব। বরং আমি ওনার কথাগুলো বাস্তবের ভিত্তিতে নিয়েছিলাম। হঠাৎ দেখা হওয়ায় রিত খানের ওপরে কথাগুলো আমার কাছে বেশ অন্যরকম লেগেছিল। বাস্তবে আমাদের সাথে কোনো পুরুষ যদি হঠাৎ দেখায় এমনভাবে কথা বলে, তাহলে আমরা তার সম্পর্কে ঠিক দুটো ধারণা করি। এক, হয়তো সামনের লোকটা পাগল, নয়তো তার ক্যারেক্টারে সমস্যা আছে। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। রিত খানকে পাগল বলার প্রশ্ন ওঠে না, কারণ রিত খানকে অত্যন্ত ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করতে দেখেছিলাম আমি। তাই দ্বিতীয় কারণটাই আমার মস্তিষ্কে গেঁথে গিয়েছিল রিত খানকে নিয়ে। আমি যখন রিত খানের ক্যারেক্টার নিয়ে চিন্তাভাবনায় বিভোর ছিলাম, ঠিক তখনই আমার ধ্যান ভাঙে আবার ওনার প্রশ্নে, নাম কি? লোকটার হঠাৎ প্রশ্নে আবারও অবাক হয়েছিলাম, কারণ ওনার সামনে তো সকালে ওনার দাদাভাইকে আমি আমার নামটা বলেছিলাম। তখন কি উনি শুনতে পায়নি আমার নামটা, নাকি শুনেও এখন নাটক করছে আমার সাথে? জি আমার? আপনার কি মনে হয় আমার নাম আপনার কাছে জানতে চাইবো? লোকটার তেরামি কথায় বুঝলাম রিত খান মোটেও সহজ মানুষ নয়। আমার মতন অপরিচিত মানুষের সাথে যদি তাই এত তেরামি হয়, তাহলে পরিচিত মানুষদের সাথে এই লোকটা কতটা তেরামি করে আল্লাহ জানে। এত তেরামি করার জন্য এই লোকের একটা গার্লফ্রেন্ডও টিকছে কিনা কে জানে। তাছাড়া আমার মনে হচ্ছে লোকটা আমার নামটা জেনেও তেরামি করে আমার কাছে পুনরায় জিজ্ঞাসা করছে। এজন্য আমি রিত খানকে পরীক্ষা করার জন্য মিথ্যা একটা নাম বলে ফেলি চট করেই, ইশরাত জাহান। নামটা বলে ভয় ভয় নিয়ে তাকালাম ওনার দিকে, যদি মিথ্যা নাম বলার অপরাধে আবারও ধমক দেয় আমাকে সেই ভয়ে। কিন্তু না, লোকটা তেমন কিছু করলো না, বরং স্বাভাবিক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, যেন উনি কোনো কারণে হতাশ হলেন আমার এই উত্তরে। ওনার হতাশ হওয়ার ফেসটা দেখে বুঝলাম উনি সত্যি সত্যি আমার সকালে বলা নামটা উনি শোনেননি।
হয়তো কাজের মাঝে ছিল বলে আমার নামটা লক্ষ্য করেননি তখন। এই জন্যই হয়তো পুনরায় আমার কাছে নামটা শুনে শিওর হতে চেয়েছিল কোনো কিছু নিয়ে। কিন্তু আমি ওনাকে পরীক্ষা করতে গিয়ে ভুল নাম বলে ফেললাম। এখন সত্যিকারের নামটা বললে নিশ্চয়ই উনি আমাকে মিথ্যাবাদী বলে মনে করবেন। এজন্য চুপ করে গেলাম নিজের নামটা ওনাকে না বলে। নামটা সুন্দর, তবে আমার পছন্দ নয়। আউট। আবারও অপমান। লোকটার কি আর কোনো কাজ নেই নাকি? যখন তখন আউট, আউট বলে অপমান করে আমাকে? আমি ইচ্ছা করে এখানে ছিলাম নাকি যে? বরং উনিই তো আমাকে একের পর এক প্রশ্ন করে এখানে আটকেছেন বারবার। মনে, মনে অনেকটা চেতে গেলেও মুখে প্রকাশ করলাম না কিছু। বরং নম্রভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে রুম থেকে বের হতে চাইলে ফের শুনলাম হৃদ খানের সিক্ত গলার স্বর। তিনি আমাকে উদ্দেশ্য করে বলছেন, আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার সব মেয়েরাই কি বেয়াদব, প্রতারক, পলাতক আর ঝগড়াটে হয়? নাকি ভালো মেয়েও পাওয়া যায় ব্রাহ্মণবাড়িয়াতে? ধৈর্য সীমা অতিক্রম করেছিল সেই দিন হৃদ খান। তারপরও জোর গলায় লোকটাকে কিছু বলতে পারিনি। এমনি বারবার লোকটা ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে আজে বাজে কথা বলে আমাদের বদনাম রটাচ্ছে। এখন আমি যদি পাল্টা উত্তর করতাম, তাহলে লোকটা নিশ্চয়ই আমাকে আঙুল দিয়ে দেখিয়ে বলতো, এই তো, তুমি তো ব্রাহ্মণবাড়িয়ার বেয়াদব ঝগড়াটে মেয়ে। শুধু নিজের মাতৃভূমির বদনাম হবে বলে রাগ চেপে হন হন করে বেরিয়ে পড়ছিলাম লোকটার সামনে থেকে। নয়তো লোকটা যা তা বলে আমাকে আবারও অপমান করতো সেখানে থাকলে। সেই মজা ছিল কিন্তু এইটুক করতে। এই তো, তুমি ব্রাহ্মণবাড়িয়ার বেয়াদব ঝগড়াটে মেয়ে। ভালো ছিল। আচ্ছা, যাই হোক, তোমাদের জন্য নতুন করে হৃদমায়ার প্রেমগাথা উপন্যাসটা শুরু করেছি। এখন বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমার চ্যানেলে অনেকেই আছে যারা ব্রাহ্মণবাড়িয়ার। আমি অনেকের কমেন্ট দেখছি, অনেকেই বলছে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছি। তো তোমরা যদি কেউ আমার এখন ভিডিও দেখে থাকো, অবশ্যই কমেন্ট করে জানাও। আমি জানি আমার ব্রাহ্মণবাড়িয়ার আপু ভাইয়ারা এই উপন্যাসের মতো ঝগড়া-টগড়া করতে পারে না। খুব ভালো হয়। যাই হোক, কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।